একদম শুরুর দিকে যদি তাকাই, ভারতের অর্থনীতিটা ছিল অনেকটা দুর্গের মতো। চারদিক থেকে দরজা জানালা বন্ধ, বাইরের দুনিয়ার সাথে তেমন কোনো লেনদেনই নেই। অথচ দেখুন, আজ সেই ভারতই বিশ্বের অন্যতম দ্রুতগতির অর্থনীতি। তো এই অবিশ্বাস্য পরিবর্তনটা কিভাবে হলো? চলুন এই পুরো যাত্রার গল্পটা আজ আমরা দেখব একেবারে গোড়া থেকে। আচ্ছা, আমাদের আজকের এই আলোচনাটা আমরা মোট 4টে ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব স্বাধীনতার পর সেই দুর্গটা কিভাবে তৈরি হলো। তারপর আসবে সে বিখ্যাত ১৯৯১ সালের সংকট, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর আমরা জানব নতুন স্ট্র্যাটেজিটা কী ছিল, আর একদম শেষে দেখব এই পুরো বদলের ফলে ভারতের অর্থনীতিতে ঠিক কী প্রভাব পড়ল। তো চলুন একদম প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। সময়টা সদ্য স্বাধীন হওয়া ভারত, দেশ তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে, আর সেই লক্ষ্যে একটা বিশেষ পথ বেছে নেওয়া হলো, যার নাম ছিল আমদানি বিকল্পায়ন। এখন প্রশ্ন হলো, এই আমদানি বিকল্পায়ন জিনিসটা আসলে কি? দেখুন, এই আমদানি বিকল্পায়নের আইডিয়াটা কিন্তু খুবই সহজ সরল। সোজা কথায়, বাইরে থেকে জিনিস আমদানি না করে সেই জিনিসগুলো নিজের দেশেই বানানো। মানে ধরুন, আগে যে গাড়িটা বিদেশ থেকে আসতো, এখন সেটা দেশেই তৈরি হবে। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল দুটো: এক, বিদেশের ওপর নির্ভরতা কমানো, আর দুই, দেশের ভেতরের নতুন শিল্পগুলোকে একটু বেড়ে ওঠার সুযোগ দেওয়া। সত্যি বলতে এই নীতির পেছনের উদ্দেশ্যগুলো কিন্তু খুবই মহৎ ছিল। ভাবুন তো, একটা দেশ সবে স্বাধীন হয়েছে, তার জন্য আত্মনির্ভর হওয়ার থেকে বড় স্বপ্ন আর কি হতে পারে? লক্ষ্যগুলো ছিল একদম স্পষ্ট। প্রথমত, মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচানো। দ্বিতীয়ত, দেশের একদম নতুন কাঁচাবাঁধা শিল্পগুলোকে বাইরের বড় বড় কোম্পানির প্রতিযোগিতা থেকে আগলে রাখা। আর তৃতীয়ত, দেশের শিল্পে আরও অনেক নতুন দিক খুলে দেয়া। এখন কথা হচ্ছে, সরকার এই সুরক্ষাটা দিল কিভাবে? এর জন্য মূলত দুটো অস্ত্র ব্যবহার করা হয়েছিল। একটা হলো ট্যারিফ বা আমদানি শুল্ক, মানে বিদেশি পণ্যের ওপর এমন চড়া হারে ট্যাক্স বসানো হলো যে দেশের বাজারে সেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। আর দ্বিতীয় অস্ত্রটা ছিল কোটা, মানে সরকার ঠিক করে দিত যে কোন জিনিস ঠিক কতটা পরিমাণে আমদানি করা যাবে, তার এক চুলও বেশি নয়। আর এই পুরো নীতির পেছনে যেই যুক্তিটা কাজ করছিল, সেটাকে বলা হয় ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট, মানে শিশু শিল্প যুক্তি। ভাবনাটা ছিল এরকম: আমাদের দেশে নতুন শিল্পগুলো তো একদম শিশুর মতো, তাই না? এখন এই শিশুদের যদি শুরুতেই বিশ্বের বড় বড় শক্তিশালী প্রতিযোগীদের সামনে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো তারা মারই খেয়ে যাবে। তাই তাদের বড় হওয়ার জন্য একটু সুরক্ষা তো দরকার। কিন্তু কথায় আছে না, সব ভালোরই একটা খারাপ দিক থাকে। এখানেও তাই হলো। উদ্দেশ্যটা ভালো হলেও এই বন্ধ দরজার নীতি ধীরে ধীরে বেশ কিছু বড় সমস্যা তৈরি করতে শুরু করল। আর ঠিক এখানেই আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, ভারতের ইতিহাসে সেই বিখ্যাত ১৯৯১ সালের অর্থনৈতিক সংকট। তাহলে সমস্যাগুলো ঠিক কী ছিল? প্রথমত, যেহেতু বাইরে থেকে কোনো প্রতিযোগিতা ছিল না, তাই দেশের ভেতরে কোম্পানিগুলোর মধ্যে ভালো জিনিস বানানোর কোনো তাগিদই ছিল না। ফলে যা হওয়ার তাই হলো, জিনিসের দাম বেশি কিন্তু মান খুবই সাধারণ। এর সাথে জন্ম নিল পারমিট লাইসেন্স রাজের মতো এক ভয়ঙ্কর ব্যবস্থা, মানে একটা ব্যবসা শুরু করতে গেলেও হাজারটা অনুমতি লাগত, যা দুর্নীতিকে আরও বাড়িয়ে দিল। আর সব মিলিয়ে রপ্তানি প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আর এর ফলে ভারত একটা মারাত্মক দুষ্ট চক্রের মধ্যে আটকে গেল। ব্যাপারটা বুঝুন, রপ্তানি হচ্ছে না, তাই দেশে বিদেশি মুদ্রা আসছে না। আবার বিদেশি মুদ্রা নেই বলে সরকার আমদানি আরও কড়া করে দিচ্ছে। আর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের শিল্পগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কাঁচামাল পাচ্ছে না। ফলে অর্থনীতি আরও ঝিমিয়ে পড়ছে। কি সাংঘাতিক একটা চক্র, তাই না? এই সংকটটা একেবারে চরমে পৌঁছল ৮০ দশকের শেষের দিকে। একদিকে সরকারের আয় ব্যয়ের মধ্যে বিশাল ফারাক, ঋণের বোঝা বেড়েই চলেছে। তার ওপর ঠিক সেই সময়েই ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গেল বেড়ে। আর দেশের ভেতরেও রাজনৈতিক অস্থিরতা চরমে। মানে সব মিলিয়ে একটা বিপর্যয় তৈরি হওয়ার জন্য যা যা দরকার, সবই তখন উপস্থিত। এই সংখ্যাটা একবার দেখুন, ৭.৮%। এটা ছিল দেশের জিডিপির তুলনায় সরকারের রাজস্ব ঘাটতি। সহজ করে বললে, সরকার যদি ১০০ টাকা আয় করত, তাহলে খরচ করত প্রায় ১০৮ টাকা।
এই বিশাল ফারাকটাই কিন্তু অর্থনীতিকে একেবারে খাদের কিনারায় ঠেলে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর পরের সংখ্যাটা আরও চমকে দেবার মতো। মাত্র ২ সপ্তাহ, হ্যাঁ ঠিকই শুনছেন, ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে ভারতের হাতে এত কম বিদেশি মুদ্রা ছিল যে তা দিয়ে মাত্র ২ সপ্তাহের জরুরি আমদানি চালানো যেত। মানে দেশ দেউলিয়া হয়ে যাওয়ার থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। এই রকম একটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায়ই ভারতকে বাধ্য করল তার এতদিনের অর্থনৈতিক দর্শনটা আমূল বদলে ফেলতে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের তৃতীয় পর্ব, একদম নতুন এক অধ্যায়, যার নাম রপ্তানি প্রচার। এই নতুন নীতির মূল আইডিয়াটা ছিল আগেরটার ঠিক উল্টো। আগে যেমন আমরা দরজা বন্ধ করে রেখেছিলাম, এখন লক্ষ্য হল দরজা খুলে দিয়ে যতটা সম্ভব জিনিস বিদেশে বিক্রি করা, অর্থাৎ রপ্তানি বাড়ানো। সরকার তখন রপ্তানিকারকদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে শুরু করল, যাতে তারা বিদেশের বাজার থেকে মূল্যবান বিদেশি মুদ্রা আয় করে আনতে পারে। আর এরপর নেওয়া হলো একটার পর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। কি করা হলো? আমদানি শুল্ক নাটকীয়ভাবে কমানো হলো। ভারতীয় টাকার দাম কমানো হলো, যাতে বিদেশি ক্রেতাদের কাছে আমাদের জিনিসগুলো আরও সস্তা মনে হয়। সেই কুখ্যাত লাইসেন্স রাজ প্রায় তুলে দেয়া হলো, যাতে ব্যবসা করা সহজ হয়। আর সবথেকে বড় কথা, বিদেশি কোম্পানিদের জন্য ভারতের দরজা খুলে দেয়া হলো। এই পুরো প্যাকেজটাকেই আমরা এলপিজি রিফর্মস বা সংস্কার বলে জানি। তো এত বড় একটা পরিবর্তনের পর ফল কি দাঁড়ালো? চলুন এবার আমাদের শেষ পর্বে কিছু ডেটা দিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। ফলাফল ছিল এক কথায় চোখ ধাঁধানো। দেখুন, ১৯৯১ সালের আগে ভারতের মোট অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের হিস্সা ছিল মাত্র ১৪%, আর সংস্কারের পর ২০১৩-১৪ সাল নাগাদ সেই সংখ্যাটা লাফিয়ে গিয়ে দাঁড়ায় প্রায় ৪২%। ভাবা যায় একটা দেশের অর্থনীতির জন্য এটা কত বড় একটা লাফ। আর রপ্তানি, সেটা তো আরও অবিশ্বাস্য, প্রায় ৩০ গুণ বৃদ্ধি। যেখানে ১৯৮৪-৮৫ সালে আমাদের রপ্তানি ছিল মাত্র $৯.৯ বিলিয়ন, ২০১৩-১৪ সালে সেটা বেড়ে দাঁড়ায় $৩১৪ বিলিয়ন বেশি। এই সংখ্যাগুলোই বলে দেয় পরিবর্তনটা কতটা বিশাল ছিল। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আগে দেখুন, আমাদের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার ছিল সোভিয়েত ইউনিয়ন, আর এখন হলো আমেরিকা। আগে আমরা মূলত টেক্সটাইল বা কৃষি পণ্য রপ্তানি করতাম, আর এখন আমরা ম্যানুফ্যাকচার্ড গুডস, আইটি সার্ভিস, পেট্রোলিয়াম প্রোডাক্টস এই সব পাঠাই। আমদানি ক্ষেত্রেও দেখুন অনেক পরিবর্তন এসেছে, মানে আমাদের বাণিজ্যের পুরো চরিত্রটাই বদলে গেছে। আজকের ভারতে আমাদের রপ্তানি সিংহভাগ প্রায় ৫৫% আসে উৎপাদিত পণ্য থেকে, আর প্রায় ২০% আসে পরিষেবা বা সার্ভিস সেক্টর থেকে, যার মধ্যে আইটি সেক্টর অন্যতম। এর মানে হলো আমরা এখন আর শুধু কাঁচামাল রপ্তানি করি না, বরং আমরা এখন এমন জিনিস তৈরি করি এবং এমন পরিষেবা দিই যার মূল্য অনেক বেশি। ভারত এখন বিশ্বের বাজারে এক গুরুত্বপূর্ণ শক্তি। তাহলে ভারতের এই পুরো যাত্রা, মানে একটা বন্ধ দুর্গ থেকে বেরিয়ে এসে বিশ্বমঞ্চে জায়গা করে নেয়ার এই গল্পটা আমাদের ঠিক কী শেখায়? কিভাবে একটা দেশ একদিকে আত্মনির্ভরতার স্বপ্ন দেখবে, আবার অন্যদিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার বাস্তবতাকে সামলাবে? এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা সত্যি একটা বড় প্রশ্ন, যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।